গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি, উঠে বাইরের অবস্থা খুবই খারাপ। মানে বুঝতেই পারিনি জানো কখন 6টা পার হয়ে গেছে। মানে এত অন্ধকার না, ভেবেছি এখনও বোধহয় সকালই সেরম হয়নি। এই যে ম্যাগি চলে এসেছে বারান্দায়, আমিও চলে এসেছি। ওয়েদার আজকে একদম সুবিধের না, কীরকম একটা ক্লাউডি ওয়েদার। আর তার সঙ্গে আছে একটু ঝোড়ো হাওয়া, জানো তো, বেশ ঠান্ডা ঠান্ডা ঝোড়ো হাওয়া দিচ্ছে। গাছের পাতাগুলো নড়ছে, বুঝতেই পারছো, বেশ ভালোই হাওয়া দিচ্ছে। আর হাওয়াটা কিন্তু বেশ মানে ঠান্ডা ঠান্ডা। তো চলো, বেশিক্ষণ আর থাকা যাবে না, বন্ধ করে দিলাম দরজা। বিছনাটা আমার করা হয়েই গেছে। এখন দেখেছো 6টা 35 হয়ে গেছে, উঠতেই তো দেরি হয়েছে। চলো দরজাটা খুলি, মহিলাকে বার করি। এবার যা কাজ আছে সেগুলো একের পর এক করব। সব দিকেই দেরি, জানো তো। এমনি কিছুই নয়, আমার আর মানে স্কুল কলেজ অফিস কিছুই তো নেই, কিন্তু ওই আর কি। আর ওয়াশিং মেশিনটা দেখো, সারিয়ে দিয়ে গিয়ে কি কাজটা হয়েছে না, মানে জল নিচ দিয়ে গড়িয়ে পড়তো। তোমাদের বলেছিলাম কি না জানি না। সেকেন্ড টাইম আবার কালকে ভদ্রলোকে এসে সারিয়ে দিয়ে গেছে। এখন একদম ঠিকঠাক চলছে। বাইরের অবস্থা দেখো, লিভিং রুমটা কীরকম অন্ধকার অন্ধকার মতো না। এইরকম থাকলে না আরও মানে কীরকম একটা যেন লাগে। মহিলাও তো উঠে পড়েছে ছোট সোফায়। চলো রান্নাঘরে যাই, রান্নাঘরটাও অন্ধকার হয়ে আছে। এই যে চা বসাবো আর কি। এবার তো জানো একের পর এক কাজ চলবে। টুকটাক সকালের যা আছে সেগুলো করব, করে বসে যাব চা খেতে। এই যে চাটা গিয়ে রাখছি। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 30th of November, 30 তারিখ। নভেম্বর মাসও শেষ হয়ে গেল। আর এখন বাজে 7টা বেজে ওই 12-13 এরকম মতো। ম্যাগি তো বেরিয়ে গেছে, আমি ঝাঁটটা দিয়ে নিয়েছি। আর কোনো কাজকর্ম করতে মানে ঠিক আজকে গা নেই, কেননা ওয়েদারটা এতটাই বাজে, অন্ধকার মতো, তার মধ্যে ঝোড়ো হাওয়া দিচ্ছে। কিরকম একটা মানে গ্লুমি ডে, এরকম ঠিক মানে ভালো লাগে না। একটু রোদ্দুর টোদ্দুর থাকলে তখন মানে ঠিক আছে, সে ঠান্ডা ঠান্ডা হোক, তাতে কোনো অসুবিধে নেই। যাই হোক, মানে ন্যাচারাল ওয়েদারের ওপরে তো আর আমার হাত নেই। যেমনটা হবে তেমনটাই মেনে নিতে হবে, সেইভাবেই চালাতে হবে দিনটা। তো শুরু করে দিয়েছি সকাল থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে। চা খাওয়ার সময় গুড্ডির সঙ্গে একটু মেসেজ হচ্ছিল বলে না চা খাওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওর তো বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন ছুটি, থ্যাঙ্কস গিভিং গেছে, আবার ফ্রাইডে ওদের ব্ল্যাক ফ্রাইডে ছিল, তো একটা মানে লং উইকেন্ড আর কি। তো ওই আর কি ওর সঙ্গে মেসেজ চলছিল, তাই জন্য আর ভুলে গেছি। আর কি বলে, ঠান্ডা ঠান্ডা, এবারে ঠান্ডা পড়বে জানো তো, জাঁকিয়ে ঠান্ডা পড়বে। ওখানেও ঠান্ডা আছে, বাট তেমন না বললো, সেরকম কিছু না। আর ও তো রাস্তায় হাঁটেও না, কিছুই না, যে কারণে ওই মানে বাড়ির গ্যারেজের ভেতরেই গাড়ি থাকে, সেখান থেকেই গাড়ি নিয়ে বেরোয়। আর ওই অফিসে শুধু বলে পার্কিং লটে গাড়ির থেকে নেবে অফিসের মানে দরজা অবধি, আর দরজার থেকে গাড়ি অবধি, ওইটুকুনি যা। তো বলে সেরকম কিছু ব্যাপার না। তবে মানে একদিন না দুদিন বৃষ্টি পড়েছে, সে গাড়ির ওপরে পুরো একদম বরফ হয়ে গেছে, মানে আইস হয়ে গেছে আর কি, ঠান্ডায় জমে সেই জলটা, বৃষ্টির জলটা, সেইটা ছবি তুলে পাঠালো। এই চলছে আর কি। আবার সোমবার থেকে ওর টানা অফিস। এই 4 দিন একটু রেস্ট নিক, কোথাও বেরোচ্ছেও না, কিচ্ছু না, বলে বাড়িতে শুধু ঘুমোচ্ছি আর রেস্ট নিচ্ছি। আর তাই নেই, সোম থেকে শুক্র রোজই তো অফিস যায়। আর তবু তো সকালটা ফ্রি, বলো। ও তো যায় সেই মানে 3টের সময়, 3টে থেকে রাত্রি 11:30। তো সকালটা ফ্রি থাকে। রান্না বান্না কি করব জানি না গো, চিকেন করব ভাবছি। দেখি, একটু ইচ্ছে আছে চিকেন। আবার চিকেন তো ভালোও লাগে না খেতে, মানে করতে ভালো লাগে, তারপরে না খেতে ভালো লাগে না। দেখা যাক, এখনো পুরোপুরি আনডিসাইডেড কি করব কি না করব। এরকম ওয়েদারে ভালোও লাগছে না, কিছু বুঝতেও পারছি না। আবার একবার ভাবছি খিচুড়ি করব, তারপর ভাবছি ও বাবা, খিচুড়ি করলে সে তো সেই বেশি হয়ে গেলে আমার তো মানে মানে কপালে ঝুলে থাকে খিচুড়িটা। আর সকালের জিনিস রাত্রিরে তো খেতেও ইচ্ছে করে না। দেখা যাক, এখনো পুরোপুরি আনডিসাইডেড। কিছু একটা তো নিশ্চয়ই মানে নিয়ে খেতে বসবো, তো একটা কিছু চিন্তা ভাবনা করে নেবো। এখনো টাইম আছে, এখন আর ওই নিয়ে ভাবতে পারছি না। ম্যাগি আসুক, একটু বসি টসি, তারপরে দেখা যাবে। তোমরা সঙ্গে থাকো, শুরু তো করলাম। তো আজকেও কিছু একটু পড়ে তোমাদের শোনাবো, কেননা দেখো দেখানোর মতো কিছুই তো সেরকম নেই। আমি তো সেরকম বিরাট কিছু হাইফাই করিও না। তো একার সংসারে আর কি করব বলো। তো ওই যেটুকু করছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তার সঙ্গে অ্যাডিশন থাকছে কিছু
পড়ে শোনাবো। ইন্টারেস্টিং কয়েকটা জিনিস রেখেছি তোমাদের সঙ্গে, সবগুলো তো আর একদিনে হবে না, ওই খুচখুচ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে এখন রাখি, ম্যাগি আসুক, তারপরে আবার আসছি। এই যে মহিলা চলে এসেছে, পেছন পেকাতে পেকাতে চললো এখন হাত পা ধুতে। নাবো, চলো বাবু, নাবো, গিলি গুলি। এই জানলাটা খোলা হয়নি। চলো নাবো। চল চল চল। এতক্ষণে নেমে গেল, ওয়াশিং মেশিনও আমার শেষ হয়ে গেছে, সুইচ অফ করে দিলাম। আগে মপটা করে নিই, তারপরে কাপড় জামাগুলো শুকোতে দেবো। হঠাৎ করে ঝড়টা কি বেড়ে গেল দেখো, দেখেছো কি জোর পাতাগুলো নড়ছে গাছের, বাপরে বাপ। কাপড় জামা শুকোতে দিলাম, কি জোরে হাওয়া দিচ্ছে দেখেছো, মানে পুরো ঝড়ের মতো হচ্ছে। আর হাওয়াটাও কিন্তু বেশ ঠান্ডা, মানে যারা শীত কাতুরে আছে তাদের কিন্তু বেশ ঠান্ডা লাগবে। আমার অত শীত লাগে না বলে ম্যানেজেবল আর কি, কিন্তু বেশ ঠান্ডাই লাগছে। চলো দরজা বন্ধ করে দিই, একটু বসি, গিয়ে কি করব এখনো রান্না কিছু বুঝে উঠতে পারছি না জানো তো। মানে চিন্তা ভাবনার মধ্যেই আছি। একবার ভাবছি যে ডাল সেদ্ধ করে নেবো চট করে, সেটাও তো বসাইনি এখনো অবধি, দেখা যাক। কড়াতেও ডাল হয় বাট ফালতু না, গ্যাসটা অনেকটা পড়ে, তাই জন্য আগে থেকে মানে কুকারে সেদ্ধ করে রাখলে অনেক ইজি হয়। মানে বুঝে উঠতে পারছি না যে কি করব আজকে। যাই হোক চলো দেখছি। বাবা, সব হাওয়াতে ঘড়ি টড়ি সব নড়ছে। চলো বন্ধ করে দিই দরজা। আজকে এত উইন্ডি না, চতুর্দিকে হু 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 করে হাওয়া দিচ্ছে। আজকে আর পাখা চালিয়ে মানে ফ্লোরটা শুকোতে হয়নি। এখানেও কি ঠান্ডা হাওয়া, বাপরে বাপ। বন্ধ করে দিই জানো তো, পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। একটাই কি, আমার কাপড় জামাগুলো শুকিয়ে যাবে, গাছের পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এতক্ষণ ধরে সোফায় বসেছিলাম, এইবারে রান্নাঘরে প্রবেশ করছি। চিন্তা করে নিয়েছি একটা শর্টকাট মেথড, কি করব। আর একে দেখো, এ দিদির খাটে উঠে পড়লো। এ দেখ, যেটা বলছিলাম, আমার পায়রা সন্তান এসে বসে আছে এই ঠান্ডায়। যে রান্নার একটা ব্যবস্থা চিন্তা করে নিয়েছি, সব ডাল ফাল ভাত ফাত আজকে ওই লাইনেই যাব না, চাউমিন করব। মা যেরম ভাবে চাউমিন করতো অনেক, সেই ছোটবেলায় আমি স্কুলে টিফিন নিয়ে যেতাম, ওই একটু হলুদ চাউমিন জানো তো, মানে একদম ঘরোয়া চাউমিন, যেটা চাইনিজ টাইনিজ কিচ্ছু নয়, একটু ওই পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে এই রকম দিয়ে, একটু গাজর একটুখানি অল্প একটু সবজি দিয়ে, বেশি সবজি নয়, আর একদম একটু হলুদ দিয়ে বেশ সুন্দর ভাজা ভাজা করে, ভালো খেতে লাগতো। সেটাই করার চেষ্টা করব। মার হাতের রান্না এক্স্যাক্ট হবে না,
আর কোনো দিন আমি সেই স্বাদ পাবো না, কিন্তু ওই আর কি মানে মনের মধ্যে একটা তো আছে ছবি এইভাবে মানে করতো, আমি আগেও অনেকবার করেছি, তো সেটাই আমি আজকে করব। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা সেটা নিশ্চয়ই দেখে একবার নিজেরা ট্রাই করতে পারো, বেশ ভালোই খেতে হয়, একটু ভাজা ভাজা মতো। আগে তো আমি ওইটা স্কুলে টিফিন নিয়ে যেতাম জানো, ওয়েট করতাম কখন টিফিন পিরিয়ডটা হবে ওইটা খুলে খাবো। সে টিফিন পিরিয়ড মানে যেন মনে হতো তখন একেবারে আসছে আর না, বাপরে। মাঝে মাঝে আবার জানো তো টিচার না এলে টিফিন বক্স খুলে একটু একটু 1-2 চামচ খেয়েও নিতাম। যাকে চলো, ওই দেখো ছুটোছুটি করছে, ওকে আজকে একবারই দিয়েছি, আসলে আসেনি আমি তাই জন্য দিইনি জানো তো, একবারে মানে ভোরবেলা এসছিল একবার দিয়েছি, বাস তারপর থেকে আর ওকে দেখতে পাইনি, এখন আবার এসছে, তো এখন দেবো আবার। তো চলো এখন দেখছো গ্যাস ঢনঢন করছে, কিছুই হয়নি। ম্যাগির মাংস টাংস বসাবো আজকে, শুধু ম্যাগিরই ভাত হবে, আর আমার চাউমিন সেদ্ধ করব, করে আরম্ভ করি আর কি, তারপর আসছি আবার। এই যে চাউমিনটা সেদ্ধ করে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে লেগে না যায়, আর এই সব এখানে সবজি বার করে রেখেছি, এইগুলোই দেবো। তো সব কাটা হয়ে গেছে দেখো, রসুন টসুন সব কেটেছি। আর এখানে আমার পাউরুটিওয়ালাকে ডেকেছি জানো, এই যে আমার পাউরুটিওয়ালা আসছে। ব্রেডওয়ালাকে দেখালাম তোমাদের, ব্রেডওয়ালাকে ডেকেছি, ও গোটা রুটি আজকে এনেছে, মানে ওই আস্ত যে পাউরুটিগুলো না দারুণ খেতে লাগে, ওই মাঝে সাঝে একটা আধটা নিই আর কি। তো আমি বললাম, জিজ্ঞেস করলাম জানলা থেকে আছে, বললো হ্যাঁ, এলাম তাহলে একটা আমাকে দিয়ে যাও। তো তাই আসছে, দেখি ওই একটাই নেবো, আর কিছু না নেওয়ার। আমি এমনি হোয়াইট ব্রেড খাই না, হোয়াইট ব্রেডে প্রচণ্ড ফ্যাট, তো ওই আর কি মাঝে সাঝে শখ জাগে আস্তটা খাওয়ার। আর এ বসে আছে দেখো, বুঝতে পেরেছি যে আমি কথা বলেছি কারোর সঙ্গে, এ হাপিত্তা করে বসে আছে দেখো। দরজাটা খুলে দিয়েছি যাতে ও দেখতে পায়, নাহলে চেঁচাচ্ছিল। এখন দিয়ে চলে গেছে, সে আর নড়ে না জানো তো, বলছি চলে যেতে, এই এতক্ষণে নড়লো। হ্যাঁ, ওর রাগ ফলানো মানে জামাটা খুলতে বলবে। পাপড়ি নিলাম, এটাকে নেওয়ার কোনো দরকার ছিল না। আর এইটা হচ্ছে একটা গোটা রুটি, একে দেখো ও সব শয়তানি করছে। এই পাপড়িটা না প্ল্যান কিছু ছিল না জানো, জাস্ট দেখে লোভ হলো যে আমি একটু পাপড়ি চাট করব বাড়িতে, তাহলে কবে করব জানি না, বাট ইচ্ছে হলো, এই দেখে লোভ লাগে না। আর এইটা হচ্ছে একটা গোটা রুটি। এইসব মেয়েদের একটা মানে বদ অভ্যেস জানো তো, এই দেখে এই শখ জাগে আর কিনে ফেলি। ফালতু ফালতু পাপড়িটা কেনার কিন্তু কোনো প্রয়োজন ছিল না, আমার প্ল্যানও ছিল না, কিন্তু ওই দেখে মনে হলো আরে এত ফ্রেশ পাপড়ি, তো এই জন্যই একটা প্যাকেট নিলাম। এটা নিল 35 টাকা, বলো একটু তো বেশি নেই, বাড়িতে এসে দিচ্ছে তো তাই জন্যে। আর ব্রেডটা আজকে দেখি, একদম টাটকা ব্রেড তো, আজকে একটু ভেবেছিলাম ওটস খাবো, তারপর কলাটা নেই, তো তাহলে ওই ব্রেডটাকেই একটু বাটার দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খাই, আর তার সঙ্গে একটা ডিমের অমলেট ফমলেট যা হোক এটাকে করে নেবো, আমার হয়ে যাবে। চলো আগে চাউমিনটাকে বসিয়ে দিই। মাকে তো আর কোনোদিন ফিরে পাবো না, মার হাতের যে রান্নাগুলো আমার ভীষণ প্রিয় ছিল সেইগুলোই নিজে নিজে যতটা সম্ভব করবার চেষ্টা করছি, এবং সেইভাবেই মাকে আমার ভেতরে বাঁচিয়ে রাখছি। আর কি বলবো বলো, তো এইভাবেই মা করতো, তো আমিও এইভাবেই করছি, আগে আগেও এরমভাবে করেছি, বেশ ভালো হয় খেতে জানো তো। আর ভাজা ভাজা করে, একদম জল ফল কিচ্ছু দেবে না, একটু ভাজা ভাজা টাইপের হবে। তো এখন এই সবজিগুলো সেদ্ধ করছি, তো বাস এই মা এত মানে অনেক সময় এত সবজিও দিত না, ওই আলু পেঁয়াজ ডিম কড়াইশুঁটি এই দিয়েই করতো। কড়াইশুঁটিটা তোমরা কারা কারা কিনছো বলো তো, আমি তো বাচ্চুদাকে বলেছি, বাচ্চুদা বলছে এখন আমি জানি না, মানে কড়াইশুঁটি দেখিনি, তো কড়াইশুঁটি কি ওঠেনি, কেননা লাস্ট যেদিন আমি সেই আইব্রো করতে গিয়ে একটু সবজি কিনেছিলাম সেদিনও কিন্তু কড়াইশুঁটি দেখিনি জানো তো। তো তোমরা আমায় জানিও তো যে তোমরা কড়াইশুঁটি কিনছো কিনা এবং কত দিয়ে কিনছো, এখন কি দাম চলছে।
তো যাই হোক, এই যে সবজিটা এখন একটু সেদ্ধ হোক, তবে খুব বেশি সেদ্ধ হবে না, একটু ভাজা ভাজা মতো হবে আর কি। তো এইটার পরে আমি জাস্ট চাউমিনটা দেবো, দিয়ে নাড়ানাড়ি করবো, একটু ভাজা ভাজা মতো করবো, বাস হয়ে যাবে আমার রান্না। তো এই আর তো কিছু করবার নেই আজকে। আর ম্যাগির ভাত তো হয়েই গেছে, ম্যাগির মাংসটা এখন একটু টাইম লাগবে। তো বাস এই আর কি। এই যে চাউমিনটা দিয়ে নাড়ানাড়ি করছি, যতই মার মতো করি না কেন, মায়ের হাতের সেই স্বাদ কিন্তু এতে কখনোই হবে না। জানি আমি কি করব বলো, দুধের স্বাদ ঘোলে মেটানো, এই করেই চালাই। এই যে গোটা পাউরুটিটা এখন কাটবো, কেটে একটু বাটার আর গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর তার সঙ্গে একটা ওই এগ পোচ করেছি, বাস আমার হয়ে যাবে। আজকেও বেশ ভালোই দেরি হয়ে গেছে, এখন বসলাম ব্রেকফাস্ট নিয়ে। আর ব্রেকফাস্ট তো তোমরা দেখলেই, ডিমের পোচ ফেটে গেছে, এই 2 পিস পাউরুটি এই আজকেই সকালে ফ্রেশ কিনলাম, আর একটা কেক, আর কেকটাও মানে স্লাইস আর কি। এইরকম কেক সেদিনে গড়িয়াহাটে গিয়েছিলাম ওই রং কিনতে, সেই কিনে নিয়ে এসেছিলাম, সেটারই একটা স্লাইস। তো চলো এখন খাওয়া দাওয়াগুলো করি। প্রত্যেক দিন বড়দের নিয়েই কিছু বলি তো কথা, আজকে বাচ্চাদের নিয়ে বলবো, স্টুডেন্টসদের নিয়ে বলবো। তো তোমাদের যাদের যাদেরই বাচ্চা আছে, ছোট ছেলে মেয়ে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা উপকার হবে মনে হচ্ছে। তাদেরকে দেখিও, শেয়ার করিও, শেয়ার করে দিও যেটা বলবো আর কি। এখন বলবো না, এখন চান টান করে নেবো, খেয়ে চান করে তারপরে বলবো। আজকেও মিস্ত্রি কাজ করছে জানো, নিচে দেখেছি ড্রিলিং মেশিন নিয়ে কি সব করছে। আমাদের ফ্লোরটায় আসেনি এখনো, সে কখন আসবে, না আদৌ আসবে না আসবে না সব জানি না, কিন্তু মোটামুটি মিস্ত্রি এসে গেছে। এই রুটিগুলো খেতে এত ভালো লাগে না, এই ব্রেডগুলো দারুণ, মানে এমন সফট, আর নিজে কেটে নিই। আর এই ব্রেডটারই না কালকে কিন্তু এতটা ভালো থাকবে না জানো তো, আজকে একদম ফ্রেশ যে টেস্টটা রয়েছে না, এটা শুধু আজকের জন্যেই, কালকে আবার এতটা থাকবে না, আর কালকের পর খেলে একেবারেই থাকবে না। চলো খেয়ে নিই, খেয়ে 10টা বেজে গেছে জানো, খেয়ে ম্যাগির খাবার দাবারগুলো রেডি করব। না খেয়ে সেটা করব না, খেয়ে চান করব, তারপর ম্যাগির খাবার রেডি করে তারপর আসছি। চান করে চলে এসেছি, হেয়ার ওয়াশ করিনি আজকে। আর কি বলে, ম্যাগিকে এখন খাওয়াবো, ম্যাগির খাবার অলরেডি হোল্ডারে দিয়ে দিয়েছি, ওকে এখন খাওয়াবো। আমার পেয়ারা পড়ে রয়েছে, পেয়ারা খাবো এই যে। তারপর তোমাদের যেটা পড়ে শোনাবো বলেছি সেটা অবশ্যই শোনাবো, একটু পরে আসছি। ম্যাগিকে খাওয়াতে বসে গেছি, আবার কখন আমাদের ফ্লোরে আওয়াজ হয়, ও আর খাবে না। দেখতে দেখতে 11:30 বেজে গেল, ম্যাগির খাওয়াও হয়ে গেছে, আর আমি এই যে পেয়ারা নিয়ে বসেছি। ফ্যাব্রিক করব এক্ষুনি, এই মুহূর্তে ঠিক একটু ইচ্ছেটা কম, তাই জন্য আমি জোর করে কখনো কোনো জিনিস করি না, তাই ভাবলাম তোমাদেরকে এই যেটা পড়বো বলেছিলাম সেটাই শোনাই। এটা বিল গেটসের সাফল্যের মূল মন্ত্র। তো এটা যারা স্টুডেন্ট আছো বা পরীক্ষা টরীক্ষা চলছে, বা মানে বাচ্চাদের জন্য কিন্তু এটা একটা বেশ মানে এনকারেজিং একটা লেখা। বিল গেটসের সাফল্যের মূল মন্ত্র, মায়ের দেওয়া 3টি উপদেশ। বিল গেটস তখন বয়সে অনেক ছোট, স্কুল থেকে বাসায় ফিরছেন সবে। সেদিন পরীক্ষার ফলাফল দিয়েছে, মা জানতেন। তিনি ঘরে পা রাখতেই সামনে দাঁড়িয়ে মা। বাবা, গণিত পরীক্ষায় কত নম্বর পেয়েছিস? বিল গেটস মাকে তার নাম্বার বললেন। মা খুশি হয়ে বললেন, বাহ, এত ভালো নাম্বার তোর ক্লাসে আর কয়েকজন পেয়েছে রে? আমি একাই পেয়েছি মা। বেশ বেশ, আমি অনেক খুশি হয়েছি যে তুই একাই এই নাম্বার পেয়েছিস। তুই 10, 20, 40, 50 এমনকি 80, 90 পেলেও আমি রাগ করতাম, কিন্তু তুই একদম 0 পেয়েছিস। বিশ্বাস হয়?
বিল গেটস গণিতে 0 পেয়েছিলেন। এবার নতুন করে এই শূন্য থেকেই শুরু কর সবকিছু, তবে তোর জন্য মায়ের 3টে উপদেশ রইল, এটাই মনে রাখিস। নাম্বার 1, প্রচুর বই পড়বি, ক্লাসের পড়ার বাইরেও বিশাল একটা জগৎ আছে, সেইগুলো সম্পর্কে বেশি করে জানবি, বেশি করে পড়বি, আর নতুন নতুন সব বিষয়ের বই পড়বি যেগুলো সচরাচর অন্যরা পড়ে না। নাম্বার 2, তুই যেরকম চিন্তা করবি তোর জীবন সেভাবেই গড়ে উঠবে, তাই সবসময় স্রোতের বাইরে চিন্তা করবি, সবার মতো হুজুগের পেছনে ছুটবি না, কখনো ছোট চিন্তা করবি না, অনেক বড় বড় স্বপ্ন দেখবি, এত বড় যেন নিজের কাছেই অসম্ভব লাগে, অন্যদের কাছে সে স্বপ্নের কথা বলতে ভয় হয়। নাম্বার 3, জীবনে এমন কাজ করবি যা অন্য কেউ করছে না। বেশিরভাগ মানুষ ঘুরে ফিরে প্রতিষ্ঠিত কিছু পথেই কেরিয়ার গড়ে তোলে, কেউ ঝুঁকি নিতে চায় না। তুই সবার চেয়ে ভিন্ন পথে হাঁটবি, ভিন্ন কাজ করবি, তুই নিজেই পথ তৈরি করবি, মানুষকে স্বপ্ন দেখাবি। সময়টা তখন 1960 সাল। বিল গেটসের বয়স তখন 8 বছর। তার মা স্কুল শিক্ষিকা মেরি ম্যাক্সওয়েল গেটস তাকে যখন এই উপদেশ 3টি দিলেন, তখন কেউ চিন্তাও করেনি এই 3টে উপদেশ কিভাবে বিল গেটসের জীবনে অক্ষরে অক্ষরে সত্যি হবে একদিন, বিপ্লব বয়ে আনবে পৃথিবী জুড়ে। স্রোতের বাইরে গিয়ে তিনি নতুন করে স্বপ্ন দেখাতে শেখাবেন কোটি কোটি মানুষকে। তো এটাই ছিল বিল গেটসের ছোটবেলার কাহিনী। তার মা তাকে যে 3টে উপদেশ দিয়েছিল তখন, সেই কত ছোটবেলায়, সেটাই যে মানে বিল গেটস অক্ষরে অক্ষরে পালন করে মানে এখন ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে। তো সেইটা মানে একটা মনে হলো এক্সাম্পল হিসেবে কাজ করতে পারে অনেক বাচ্চাদের। তো বাচ্চারা যারা এইটা ভিডিওটা দেখো না আমি জানি, কেননা বাচ্চাদের ব্লগ দেখার কথা নয়, কিন্তু যেসব মায়েদের বাচ্চা আছে, ছোটোখাটো মানে বাচ্চারা আছে, যারা বড় হয়ে গেছে তাদের আর বলে কোনো লাভ নেই, বাট যারা এখনো অবধি ছোট আছে তাদেরকে কিন্তু তোমরা এই পোর্শনটা শেয়ার করতে পারো এবং তাদের মনে উৎসাহ জাগাতে পারো। অলওয়েজ অলওয়েজ জানো তো মানে সবসময় একটা এই উপদেশ দেবে যে সবাই যেটা করে সেটার বাইরে যেন সে কিছু চিন্তা করে, তার বাইরে যেন সে কিছু ভাবনা চিন্তা করে বা কিছু করবার চেষ্টা করে। এই এনকারেজমেন্টটা যদি ছোট্ট থেকেই সবাইকে দেওয়া যায় না, মানে বাচ্চাদের, তাহলে দেখবে হয়তো 10 জনের মধ্যে একজন কিছু না কিছু একটা করে ফেলবেই যেটা তাকে অনেক ওপরে তুলে দেবে। তো এটাই ছিল আমার আজকের মানে পড়ার বিষয়, খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, একজন দেখলাম লাস্ট যে ভিডিওটা দিয়েছি যে আমার মৃত্যুর পরে কি হবে না হবে, কিভাবে সৎকার হবে, সেই নিয়ে মানুষের এত চিন্তা, সেটাতে একজন দেখলাম কমেন্ট দিয়েছে যে সে আমার ভিডিও দেখে এবং আমার পুজো না করা এ করা এসবে তার কোনো প্রবলেম নেই, কেননা এটা তো পার্সোনাল ব্যাপার হতেই পারে, বাট সে আমাকে বলেছে যে তুমি যখন পুজো আশ্রা মানো না, পুজো আশ্রা করো না, তাহলে এটা মানে অবাক লাগছে যে লোকনাথ বাবাকে কি করে তুমি মানো বা বিশ্বাস করো, এইটা কি লজিক তোমার? দেখো, লোকনাথ বাবা কিন্তু কোনো মাটির তৈরি পুতুল মানে যেটাকে ঠাকুর বলা হয় সেই জিনিস কিন্তু উনি নন। উনি কিন্তু আমাদের মতো একজন রক্ত মাংসের মানুষ ছিলেন। উনি কিন্তু একজন সেন্ট, মানে একজন মানে মুনি ঋষি। তো সেই হিসেবে আমি ওনাকে শ্রদ্ধা করি, এটাই। এবং মানে ওনার যে একটা বক্তি ছিল যে যখনই বিপদে পড়বে তখনই আমাকে স্মরণ করিও, সেটা কোনো না কোনো ব্যাপার মানে ভাবে কিন্তু কাজ হয়। তো তাই জন্যেই ওনার উপর আমার একটা বিশ্বাস। কিন্তু আমি মাটির তৈরি যে ঠাকুর যেটা বলা হয়, এগুলো কিন্তু পুরোপুরি মানে ম্যানমেড ব্যাপার, তো এটাতে আমি বিশ্বাস করি না এবং আমার মধ্যে এই ব্যাপারটা নেই। আর লোকনাথ বাবা কিন্তু কোনো মাটির তৈরি মানে পুতুল নয় বা মাটির তৈরি ঠাকুর যাকে বলা হয় সেও নয়। তো উনি কিন্তু একদমই আমাদের মতো একজন ছিলেন, নিশ্চয়ই তোমরা সবাই সেটা জানো। তো
সেই জন্যই ওনার ওপর আমার বিশ্বাস, মানে আমার মা বাবা আর লোকনাথ বাবা এই তিনজনের ওপরই বিশ্বাস, এবং তিনজনেই কিন্তু কোনো না কোনো সময় রক্ত মাংসের মানুষ হিসেবেই পৃথিবীতে ছিল। মা বাবা তো আমাকেই জন্ম দিয়েছেন, সেই দিক থেকে মানে মা বাবা আমার কাছে একটা অন্য জায়গায় সবসময় আছে এবং সবসময় থাকবে। আর লোকনাথ বাবাও তাদেরই সঙ্গে, তাদেরই মতো আর একজন মানুষ, এটার জন্যই আমি তাকে বিশ্বাস করি। আর এই সব ব্যাপারে আমার কোনো বিশ্বাস নেই। তো এই হলো ব্যাপার। তাই বলে হ্যাঁ, লোকনাথ বাবাকে যে আমি ধূপ চন্দন মালা দিয়ে পুজো করব, এই করব, কেননা আমি আমার বাবা মাকেও কিন্তু সেটা করি না। বাবা মার কোনো ফটো আমি আমার বাড়ির মধ্যে রাখিনি, মানে আছে সে ড্রয়ারের মধ্যে, কিন্তু কোথাও টাঙিয়ে রেখে তাদেরকে ফুল মালা দিয়ে গলায় মালা পরিয়ে এইসব আমি বিশ্বাস করি না। তারা সেটা নিজেরাও জানতো। তো এইসবের ব্যাপার কিন্তু আমার নেই, আমার বিশ্বাস নেই। আমার হচ্ছে যতদিন তারা বেঁচে ছিল আমি কি করেছি, তারা মানে বাঁচা অবস্থায়, তাদের নিঃশ্বাস পড়া অবস্থায় তারা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে গেছে, সেটাই আমার কাছে বড় পাওনা। মারা যাওয়ার পর তার গলায় মালা পরিয়ে তাকে ধূপ ধুনো দেওয়ার যেরকম কোনো মানে হয় না, লোকনাথ বাবার ক্ষেত্রেও আমার সেটাই মনে হয়, সেটাই প্রযোজ্য। উনিও নেই আর আমাদের মাঝে, তো ওনাকে ওই ধূপমালা দিয়ে পুজো করা বা ধূপকাঠি ঘোরানো কি তাকে ওই এই বাটার খেতে দেওয়া, অমুক খেতে দেওয়া, এইগুলো আমার কাছে কোনো মানে রাখে না। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই আমার লজিক, এটাই আমার বিশ্বাস। আর আমি এই বিশ্বাস নিয়েই কিন্তু আমার লাস্ট দিন অবধি থাকবো। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে এবং আমি এতক্ষণ যা যা বললাম লোকনাথ বাবা নিয়ে, জানি আবার এটা নিয়ে অনেক কমেন্ট আসবে, এবং কেন যে মানুষের এত মাথা ব্যথা আমি তো এটা বুঝতে পারি না। যে যা করছে করুক না, সবাইকে সবার বিলিফ নিয়ে থাকতে দেওয়া উচিত। সেই নিয়ে যদি সে সুখে থাকে, খুশিতে থাকে, তার যখন কোনো প্রবলেম হচ্ছে না, তখন সেটা নিয়ে অন্য লোকের এত বেশি চিন্তা ভাবনা করা বা আর্গুমেন্টে যাওয়ার তো কোনো মানেই হয় না, তাই না? তো এটাই একটা হাস্যস্কর ব্যাপার। বিশেষ করে সত্যি হাসি পেয়েছে আমার যে আমি মারা যাবার পর কি সৎকার হবে, কিভাবে কি হবে না হবে, সেই নিয়ে এখন মানুষ এত চিন্তা করছে। মানে সত্যি মনে হয় যে মানুষের ভাই এত টাইম আছে যে এইসব নিয়ে চিন্তা করার। যাই হোক, তো নেই কাজ তো খই ভাজ একটা কথা আছে না, সেইটাই হয়েছে লোকেদের এখন, জানো তো। প্রোডাক্টিভ কিছু কাজ করলে হয়তো সেও উপকৃত হবে বা আরো 2-5 জন কিছু উপকার পেতে পারে, সেসবের কোনো বালাই নেই। এইসব ফালতু ব্যাপার নিয়ে এত চিন্তা করে। যাকগে, চলো, যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিশ্চয়ই আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল। আর আমি এখন বসে বসে এই পেয়ারাটা খাবো।